সে তো অভাগী, আপনার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারেনি। আর আমি সেই ভাগ্যবতী যার ভাগ্যে আগে থেকেই আপনার নাম খোদাই করা রয়েছে। আয়ান তৎক্ষণাৎ আদ্রিকার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। আদ্রিকাও তাকে দু হাতে আগলে নিল, আবেশে চোখ বুঝল। কিছুক্ষণ পর আদ্রিকার ঘাড়ে ভেজা ভেজা উষ্ণতা অনুভব করলো। আদ্রিকা তাকে সরাতে চাইল, আয়ান আরও শক্ত করে তাকে ধরল। হয়তো চোখের পানিটা আদ্রিকা থেকে আড়াল করতে চাইছে। আদ্রিকাও আর জোর না করে করুণ কণ্ঠে বলে উঠল। আপনি কাঁদছেন? আয়ান তার ঘাড়ে মুখ ডুবিয়ে ওভাবেই বলল। তুমি? আমি জীবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি আদ্রিকা। এ জীবনে নিশ্চয়ই আমার কোনো বড় ধরনের পুণ্য আছে, যার উপহার স্বরূপ আমি তোমায় পেয়েছি। আমি ভাগ্যবান, ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি বউ। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান পুরুষ আমি। আদ্রিকার ঠোঁট প্রসারিত করে হেসে বলল। আর আমি ভাগ্যবতী নারী। সকালের নরম আলো আস্তে আস্তে ঘরটা আলোকিত করছে। জানালায় পর্দা দিয়ে রোদের কিরণ টিকরে পড়ছে ভেতরে। বাতাসে এক ধরনের সিদ্ধতা মিশে আছে, যেন প্রকৃতি নিজের কোনো সূর্য মোচ্চানো বাজাচ্ছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, যা শুনে মন ভরে যায়। বাইরে বাগানে শিশিরে ভেজা ঘাসগুলো ঝকঝক করছে, আর ছোট ছোট ফুল গাছগুলো যেন আনন্দে নুয়ে পড়েছে। এই সকালে মিষ্টি অনুভূতিতে মনে হয় যেন সব কিছু নতুন করে শুরু হচ্ছে। হালকা কুয়াশার আবরণটা ধীরে ধীরে সরছে, আর তার মাঝে প্রকৃতি তার অপার সৌন্দর্য উৎপোচন করছে। আদ্রিকার চোখের পাতাগুলো একটু একটু করে কেঁপে ওঠে, যেন কোনো সোনালি স্বপ্ন থেকে জাগছে। সে একবার চোখ খুলে আবার বন্ধ করে, নরম বালিশে মুখটা ঘষে একটু আরাম করে নেয়। পাশেই আয়ন, তার মুখে এখনো ঘুমের অর্ধেক ছাপ লেগে আছে তার চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠছে, যেন সে জানে সে সকালে কিছু মিষ্টি অপেক্ষা করছে। আদ্রিকা চোখ খুলে আয়নকে দেখে মৃদু হাসে। তার ঘন চুলগুলো আলতো করে আয়নের মুখে পড়েছে। আয়ন হালকা আলসেমি নিয়ে চোখে মেলে তাকায়, এবং আদ্রিকার চোখে চোখ রেখে তারও ঠোঁটে এক টুকরো হাসি খেলে যায়। মিষ্টি হেসে বলে, গুড মর্নিং বউ। তাদের এই ছোট্ট মুহূর্তটি যেন সকালের এই মিষ্টি পরিবেশের সঙ্গে এক হয়ে গেছে। দুজনের মাঝে এক শান্ত মধুর অনুভূতিটা যেন আর একটু সময় ধরে ধরে রাখতে চায়। ঠিক যেমন সকালের প্রথম রোদ ধীরে ধীরে গায়ে মেখে যায়। আদ্রিকা আলতো করে বিছানা থেকে উঠতে গেলে আয়ান তার হাতটা ধরে একটু টেনে কাছে নিয়ে আসে। আদ্রিকা অবাক হয়ে আয়নের দিকে তাকায়, আর তার মুখে লজ্জার এক টুকরো হাসি খেলে যায়। আয়ান তার হাতের আঙুলগুলো আদ্রিকার আঙুলে জড়িয়ে নেয়। দুজনের হাতে স্পর্শে যেন নতুন এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। আদ্রিকা চুলে কয়েকটা গোছা তার মুখের উপর এসে পড়েছে। আদ্রিকা চুলে কয়েকটা গোছা তার মুখের ওপর এসে পড়েছে। আয়ান নীরবে সেই চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। আদ্রিকা তার চোখের ভাষা বুঝতে পারে। তার মনে গভীরে এক ধরনের স্নেহ আর ভালোবাসার ঢেউ বয়ে যায়। আয়ান আলতো করে আদ্রিকার গাল স্পর্শ করে, আর তার ঠোঁটের কোণায় ঠিক এক মিষ্টি চুমু এঁকে দিয়ে বলে, আমার জীবনের প্রতিটি সকাল এমন তুমিময় হোক। আদ্রিকা লজ্জায় একটু সরে যায়, কিন্তু আয়ান হাত ছাড়ে না। সে আয়নের বুকে মাথা রাখে, যেন এই ছোট্ট মিষ্টি মুহূর্তটি চিরদিনের জন্য ধরে রাখতে চায়। আয়ানও তার হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে, যেন এই ভালোবাসার মধুর মুহূর্ত থেকে তারও কখনো বিচ্ছিন্ন না হয়। নীরবতার মাঝে দুজনের হৃদয়ে কথা বলে। ঘরে বাইরে পাখির কিচিরমিচির ধ্বনি আর নরম রোদের আলো যেন তাদের এই ভালোবাসার মুহূর্তকে আরও সুন্দর করে তুলেছে। বেলা গড়ালে আদ্রিকা দুপুরে রান্না শেষ করে কেবলই ঘরে এসে আলমারি গোছাতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রামেশের দরজায় এসে উঁকি মেরে বলল, ভাবি? আদ্রিকা পিছনে ঘুরে বলল,
হ্যাঁ রামিসা, ভেতরে এসো, কিছু বলবে? রামিসা ঘরে ঢুকে আদ্রিকার পাশে এসে দাঁড়িয়ে বলল। না ভাবি, তেমন কিছু না। আসলে তুমি কি করছো? আদ্রিকা একটু হেসে বলল। এই তো তোমার ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। রামিসা ছোট করে বলল। ও পরক্ষণে আবার জিজ্ঞেস করলো। ভাবি, ভাইয়া কখন আসবে? আদ্রিকা মিষ্টি হেসে বলল। প্রতিদিন যেই সময়ে আসে সেই সময়ে। না মানে রাত 10টার আগেই তো আসবে, তাই না? আদ্রিকা একটু ভেবে বলল। কয়েকদিন আমেরিকায় থাকার কারণে অফিসে অনেক কাজ আটকে আছে রামিসা, রাত 10টার আগে আসতে পারবে না। রামিসা আগের মতোই ছোট করে উত্তর দিল। ও রামেসার হাবভাব আদ্রিকার কাছে খুব একটা ভালো ঠেকলো না। যে মেয়ে সারা বাড়ি মাতিয়ে রাখে সেই মেয়ে এত মনমরা হয়ে থাকে কেন এখন? মেয়েটা তো এখন চুপচাপ থাকার কথা না? কেন জানি মিয়ে গেছে। রাতের গভীরতা যেন সমস্ত শহরকে একটু অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাসে এই শোষু করে কানে আসছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা রামেসার মনে অজানা ভয়ে স্রোত বয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ড দ্রুত স্ফীত হচ্ছে, যেন এই নীরবতার ভেদ করে কোনো অদৃশ্য বিপদ আসছে তার দিকে। রাস্তায় থাকা স্ট্রিট লাইটের মৃদু আলোয় তার ছায়া আরও দীর্ঘ এবং বিভ্রান্তিকর মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে সে একা, নিঃস্ব এবং ভীতু। প্রতিটি মুহূর্ত তার মনে আরও বেশি আতঙ্ক সৃষ্টি করছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটি তার বিপক্ষে, আর সে নিজেই নিজের ছায়াকে থেকে পালাচ্ছে। সে কাউকে না জানিয়ে আয়নে বাড়ি ফেরার আগেই বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে এসেছে। রামেশা যখন নিজের ভয়ের সাথে লড়াই করছে, ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির শব্দ শোনা যায়। নীরব রাতের মধ্যে সেই শব্দটা আরও গভীর আর ভীতিকর মনে হয়। রামেশা ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখে আতঙ্ক আর কৌতূহলে মিশেল। গাড়ির হেডলাইটের আলো তার দিকে ধেয়ে আসছে। সেই আলোতে তার মুখটা পরিষ্কার হয়ে ওঠে, ভীতু, কাঁপা কাঁপা। গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামে, আর রাজীব গাড়ি থেকে জানালা নামিয়ে তাকে দেখে। রাজীবকে দেখে কেন জানি রামেশার ভয় আরও বাড়তে থাকলো। কেন জানি তার মনে হলো এটা ঠিক হচ্ছে না। রাজীব তাকে ইঙ্গিত করে গাড়িতে ওঠার, আর রামেশা ধীরে ধীরে এগিয়ে আসে। তার ভয়ার্ত চোখ দুটো একটু আশ্বাসের সন্ধানে রাজীবের মুখের দিকে তাকিয়ে থাকে। রাজীব বলল। আরে দেরি করছো কেন? তাড়াতাড়ি উঠে পড়ো। রামেশা চুপচাপ রাজীবের পাশে গাড়িতে বসে আছে। গাড়ির ভেতরে ধীরলয় আধার হয়ে আছে, কিন্তু রাস্তায় যাওয়ার পর রামেশা বুঝতে পারল এটা কোনো সাধারণ জনমানব রাস্তা নয়। আশেপাশে কোনো আলোর রেখা নেই। রামেশা ভয়াত্মক চোখে বলে উঠল। এটা কোন রাস্তা রাজীব? এটা তো একদম জনমানব শূন্য। রাজীব বাঁকা হেসে বলল। আমি শর্টকাট নিয়ে এসেছি জান, ডোন্ট ওয়ারি। রাজীবের কথা বলার ধরন রামেশার ঠিকঠাক লাগলো না। হঠাৎ রাজীব রাস্তার একপাশে গাড়ি থামিয়ে দিল। ওই সময় কয়েকটা ছেলে রাজীবের গাড়িতে উঠে পড়ল। রামেশা বুঝতে পারল না কি হচ্ছে। সে রাজীবের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। এরা কারা রাজীব? আমাদের গাড়িতে কেন উঠছে? রাজীব ছেলেগুলোর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। ভয় পেও না রামিসা, এরা আমার বন্ধু, এরাও যাবে আমার সাথে, বলে রাজীব আবার গাড়ি স্টার্ট করলো। রামেশার এবার হাত পা ভয়ে কাঁপতে থাকলো। একদমই ঠিকঠাক লাগছিল না তার। ছেলেগুলোকে দেখে খুব একটা ভালো মনে হলো না। কেমন কামুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হঠাৎ রাজীব গাড়ি থামিয়ে দিল। প্রথমে রামেশা কিছু বুঝতে পারেনি। সে কাঁপা কণ্ঠে বলল। কি হলো রাজীব, গাড়ি থামালে যে? ধীরে ধীরে রাজীবের মুখের ভঙ্গিমা এবং তার তীব্রতা বদলে যেতে লাগলো। রামেশার মনে ভয়, অজানা ছায়া আতঙ্ক পড়তে শুরু করলো। তার স্পন্দনের গতি বাড়ছে। রাস্তার পাশে দুপাশে ঝাপসা হয়ে আসছে। হঠাৎ করে রামেশা অনুভব করলো রাজীব সহ বাকি ছেলেগুলোর চোখের দৃষ্টি কিছু একটা ভয়ানক লক্ষ্য আছে। তার সারা শরীরে এক ধরনের শীতল ভীতি ছেয়ে গেল। সে বুঝতে পারল কিছু একটা ভয়ানক হতে চলেছে। তার স্পন্দন বেড়ে গেল। শরীরে প্রতিটি পেশি সংকুচিত হলো।
রাজীব গাড়ির মধ্যে রামিসার দিকে এগিয়ে গেলে রামিসা চিৎকার করে উঠল। গাড়ির ভেতরে এসে চিৎকারের প্রতিধ্বনি হলো, কিন্তু বাইরে পৃথিবী তখন শান্ত। এক নির্জন রাস্তা ধরে তারা চলছে। রাজীবের চোখে এক হিংস্রতা ফুটে উঠেছে। বাকি ছেলেগুলো হাসতে শুরু করলো। সে রামিসার মুখ চেপে ধরতে চাইল, কিন্তু সেই সময় কেউ তৎক্ষণাৎ রাজীবের মাথায় জোরে একটা ঘুষি মেরে রামিসার থেকে সরিয়ে দিল। বাকি ছেলেগুলো চমকে গেল। রামিসা তখন চোখ খিচে বন্ধ করে আছে। রামিসা তার খিচে বন্ধ করা চোখ খুলে ফেলল। সেই মুহূর্তে গাড়ির সামনে হেডলাইটের আলোয় উৎসাহিত হলো এক পরিচিত অভয়। সেই আকন্ত অভয়ের দিকে তাকিয়ে রামিসা যেন আশায় আলো খুঁজে পেল। রামিসা বিড়বিড় করে অপুষ্ট স্বরে বলে উঠল, হিমেল। মেলে চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। রামিসা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। রাজীব তো এক ঘুষি খেয়েই ভয়ে ছিটকে গেছে। বাকি ছেলেগুলো হিমেলের মুখোমুখি হতে চাইল না। এক একটা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পালিয়ে গেল। হিমেলও আটকালো না। তার তো দরকার রাঘব বোয়ালকে। এইসব পুঁটি মাছ দিয়ে তার কাজ নেই। প্রথম আঘাত হিমেলই করে। সে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে। আচ্ছা, বলেই আঘাত করে রাজীবকে। তার শক্ত মুঠি রাজীবের চোয়াল আঘাত করে। রাজীব হোঁচট খেয়ে পেছনে সরে যায়, কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে পাল্টা আঘাত করার চেষ্টা করে। কিন্তু হিমেল প্রস্তুত ছিল। সে চটজলদি সরে গিয়ে রাজীবের হাত ধরে টেনে তাকে মাটিতে ছুঁড়ে মারে। রামিসা ভয়ে পুরো গুটিসুটি হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে হিমেলের মারপিট দেখছে। কিন্তু তার মনে অন্য এক প্রশ্ন উকি দেয়। হিমেল এখানে আসলো কিভাবে? উনি কিভাবে জানলো যে আমি এখানে আছি? উনি কি আমাকে বাঁচাতে এসেছেন? দুজনের মধ্যে তখন তীব্র লড়াই শুরু হয়। রাজীব বারবার চেষ্টা করে হিমেলকে পরাজিত করতে, কিন্তু বরাবরই হিমেল আরও শক্ত হয়ে তার সামনে দাঁড়ায়। তারা একে অপরকে আঘাত করে, মাটিতে গড়াগড়ি খায়, একে অপরকে চেপে ধরে রাখে। একের পর এক আক্রমণে রাজীব পেরে উঠতে না পেরে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে। রামিসার ছুরি দেখে আরও ভয় পেয়ে যায়। রাজীব ছুরিটা হিমেলের দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিমেল তো কাঁচা খেলোয়াড় নয়। সে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। রাজীবের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে দূরে ফেলে দেয়, কিন্তু ছুরির ধারালো অংশ তার হাতের তালুতে লেগে কেটে যায়। ঝরঝর করে রক্ত ঝরতে থাকে হিমেলের হাত দিয়ে। হিমেলকে আঘাত পেতে দেখে রামিসা ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে ওঠে। হিমেল নিজের ক্ষত অনুভব করলেও তা পাত্তা না দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে রাজীবের মুখে আর একটা শক্তিশালী লাথি মারে, যা রাজীবকে মাটিতে পড়তে যেতে বাধ্য করে। রাজীবের মুখে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। সে নড়াচড়া করতে পারছে না, তবুও হিমেল থামে না। সে আবারও রাজীবকে উঠিয়ে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে আর চেঁচিয়ে বলতে থাকে, কাপুরুষ, অমানুষের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? জানোয়ারের বাচ্চা, জান নিয়ে নিব আমি তোর। রাজীবের মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, তবুও হিমেল তাকে মেরেই যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রামিসা দ্রুত গতিতে ছুটে আসলো তাদের দিকে। হিমেলের বাহু ধরে থামানোর চেষ্টা করতে লাগলো আর ফুপিয়ে বলতে থাকলো, থামুন, কি করছেন আপনি? ও তো মরে যাবে। হাল্লার দোহাই লাগে, থামুন প্লিজ, মরে যাবে ও। রামিসার জোরাজোরিতে হিমেল থেমে যায়। রাজীব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হিমেল রাগে ফোঁসফোঁস করতে করতে অগ্নি চোখে রামিসার দিকে তাকায়। তার এই ভয়ানক চোখ দেখে রামিসা সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। এই লোক কি এখন তাকেও মারবে নাকি? রামিসা একটা শুকনো ঢোক গিলল। অশ্রু ভেজা চোখে ধীরে ধীরে কিছু বলতে নিলেই হিমেল এক হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। কি ভেবেছিলিস তুই? হিমেলের ঠান্ডা কণ্ঠ, কিন্তু সেখানে রাগ নিয়ন্ত্রণের তীব্র প্রয়াস স্পষ্ট। হিমেল রীতিমতো তুই-তুকারি করে কথা বলল রামিসার সাথে। রামিসা ঢোক গিলে মাথা নিচু করে চুপটিকে রইল। লোকটার মাথায় আগুন জ্বলছে। তার এই নীরবতা আগুনের ঝি ঠেলার মতো কাজ করলো। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হিমেল হুঙ্কার দিয়ে এক নাগারে বলতে থাকলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি ভেবেছিলি টা কি তুই? মাথায় কি গিলু নেই তোর?
গোবর আছে মাথায়? নিজেকে কি মনে করিস? শুধু কি সারাদিন তোতা পাখির ছাড়ার মতো বকবক করতেই জানিস? কথা বলার সময় মুখ তো বেশ ভালো চলে, কাজের সময় মাথা চলে না। এভাবে কোনো কিছু না বুঝেই তুই এই কুকুরটার সাথে চলে এলি। একবার ভাবলি না যে সে কি করতে পারে? মাথায় এটুকু কমন সেন্স নেই তোর, ইডিয়েট? রামেসা হিমেলের এক একটা হুঙ্কারে শুধু কেঁপে কেঁপে উঠছে। তার চোখে অনুশোচনার ছাপ। হ্যাঁ, সত্যিই সে একটা নির্বোধ। রামেসা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ফুপিয়ে কাঁদতে লাগলো। প্রবল ক্রোধ নিয়ে হিমেল একবার রামেসার বাহু চেপে ঝাঁকাতে থাকে আর দাঁতে দাঁত চেপে বলল, এই এই মেয়ে, এদিকে তাকা তুই। লুক এট মি, ননসেন্স। মানা করছিলাম না তোকে আমি? আমি তোকে মানা করিনি? বলিনি যে ওর সাথে আর কথা বলবি না? আমাকে তোর জোকার মনে হয়? হ্যাঁ, এই, আমার কি খেদে কাজ নেই যে আমি তোকে হুদাই একজনের সাথে কথা বলতে বারণ করব? কিন্তু যেহেতু আমি তোকে বারণ করেছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণেই করেছি। সেটা তোর এই গোবর পোড়া মাথায় আসেনি তোর? বল। রামেসা আবার ভেজা চোখে তাকালো হিমেলের দিকে। হিমেল তার করুণ চাউনি পাত্তা না দিয়ে একটু শ্বাস নিয়ে আবারও বলল, তুমি জানো না এই মুহূর্তে কি করতে পারতো? আমি সময় মতো না পৌঁছালে কি হতো? কি হতো এখানে? এই, ভাবতে পারছো তুমি? কে বাঁচাতো তোমায়? কি হতো এরপর? কোথায় যেতে তুমি? আঙ্কেল আন্টি আয়ানকে মুখ দেখাতে কি করে তুমি? বেঁচে থাকতে কি করে তুমি? একবার ভাবো। আর বলতে পারল না হিমেল। রামেসা ঝাঁপিয়ে পড়ল হিমেলের বুকে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হিমেলও অবাক হয়ে গেল। এতক্ষণে রাগ ক্ষোভটা অদ্ভুত অনুভূতিতে পরিণত হলো। মানুষ নিজের খারাপ ও দুঃখের মধ্যে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে পেলে ভিতরের সব কষ্ট উগলে দেয়। এই মুহূর্তে রামেসা তার কাছে সেই সবচেয়ে কাছের ও ভরসার মানুষটা হিসেবে এই মুহূর্তে রামেসার কাছে সেই সবচেয়ে কাছের ও ভরসার মানুষটা হিমেল হিসেবে ছাড়া আরও কাউকে খুঁজে পেল না। বাচ্চাদের মতো করে হিমেলের বুকে মাথা রেখে দুহাত জড়িয়ে কাঁদতে লাগলো। দুহাত খামচে ধরল হিমেলের পিঠে কাছে টি শার্ট। হিমেলের প্রশস্ত বুকে মাথা ঠেকে হেঁচকি তুলতে তুলতে বলল, বলবেন না, দোহাই লাগে আপনার, আর কিছু বলিয়েন না। আমি বুঝতে পারিনি, আমাকে মারবেন না প্লিজ। আমি সত্যি খুব নির্বোধ, ভুল হয়ে গেছে আমার। আমায় প্লিজ আপনার সাথে নিয়ে চলুন, আমার খুব ভয় করছে। আমি আপনার সাথে যাব। নিষ্পাপ সরল আবেদন। কিন্তু রামেসার এই সরল আবেদন হিমেলের রাগের প্রভাব ফেলল কিনা বোঝা গেল না। সে আগের মতো ঠায় দাঁড়িয়ে আছে, তার ভ্রু কুঁকচে তাকিয়ে আছে তার বুকে গুটিসুটি পড়ে থাকা রামেসার দিকে। মেয়েটা ভাবছে সে তাকে মারবে। একটু পর হিমেল শান্ত ও ঠান্ডা স্বরে আবারও বলে উঠল, তুমি যা করেছো সেটা শুধু নিজের জন্য না, তোমার পরিবারের জন্য ভয়ঙ্কর ছিল। সেটা বুঝতে পারছো তুমি? রামেসা এখনো হিমেলের বুকে পড়ে আছে। সে তো আর হুঁশে নেই। না হলে কি আর তাকে পটলের নানি বলার চিকার বাপের বুকে এভাবে আশ্রয় নিত? একটু পরে রামেসা বলে উঠল, আমি তো ওকে সত্যিই ভালোবেসেছিলাম। ব্যাস, এতক্ষণ গলে যাওয়া রাগটা আবারও ফুলকে ন্যায় চলে উঠল হিমেলের মাথায়। সে এক ঝটকায় রামেসাকে বুক থেকে সরায়। এরপর টানতে টানতে তাকে নিজের গাড়ির কাছে নিয়ে আসে। তার চোখে ক্রোধের ছাপ আর মুখের ভঙ্গিমা তীব্র ও তার ছাপ। রামেসাকে তার পাশে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করার সাথে সাথে সে রেগে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ি গতি দ্রুত বেড়ে যায় আর গাড়ির সাবস্টেশন ঠিকভাবে ঝাঁকুনি খেতে থাকে। ভালোবাসা? গো টু দ্য হেল উইথ ইয়োর লাভ। আয়ান যদি জানতে পারে তাহলে তোকে জীবন্তই কবর দিয়ে দিবে। ইউর ইডিয়েট। তুই দাঁড়া, তোকে আগে তোর ভাইয়ের হাতে তুলে দিই, তারপর বুঝবি মজা। হিমেল গর্জন করে বলে, গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে। তার হাত শক্তভাবে স্টিয়ারিংয়ে ধরা এবং তার পা প্যাটেলে জোরালোভাবে চাপ দিচ্ছে। রামেসা এতক্ষণ হিমেলের হাতের দিকে চোখ খোলে। রামেসার এতক্ষণে হিমেলের হাতের দিকে চোখ গেল। পুরো হাতটা রক্তাক্ত হয়ে আছে। নিশ্চয়ই লোকটা যন্ত্রণা করছে, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। রামেসার শরীর কাঁপছে।
সে জানে যে হিমেলের রাগ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গাড়ির গতি এত দ্রুত যে রাস্তার ধারে গাছ আর বিলবোর্ডগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। রামিসার ভয় আর আতঙ্কে কুঁকড়ে বসে আছে, তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। রামিসা তার সিট বেল্ট শক্ত করে ধরে আছে, তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিটি ঘূর্ণয় আর গতির বৃদ্ধির সাথে তার ভয়ও বাড়ছে। গাড়ি এক কোণে হিমেল দ্রুত গতিতে চালাচ্ছে, যখন তার মনের মধ্যে সমস্ত হতাশা আর রাগ জমে আছে। রামিসার মনেও দুঃখ স্বপ্নের মতো সেই মুহূর্তগুলো ভাসছে। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে হিমেল তার গতি কমাতে শুরু করে। রাগের ঝড় কিছুটা শান্ত হয়, গাড়ির গতি ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু রামিসা তখনও ভয়ে কাঁপছে, তার চোখে অনুতাপের ছায়া। হঠাৎ হিমেল তার পকেট থেকে ফোন বের করে একবার সিটিয়ে থাকা রামিসার দিকে তাকিয়ে আয়ানের নম্বরে কল দিল। রামিসা ভয়ে ঢোক গিলল। কী যে হবে কে জানে। ঠাস। এই প্রথমবার আয়ান নিজের আদরের বোন রামিসার গায়ে হাত তুলল। আয়ানের শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে রামিসা হুমড়ি খেয়ে পড়তে নিলে আদ্রিকা তাকে দু হাতে আগলে নেয়। একটু আগেই হিমেল রামিসাকে বাড়ির গেটে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, আর যাওয়ার সময় আয়নকে শক্ত কণ্ঠে বলে গেছে। বলেই গাড়ি নিয়ে শাসা করে চলে যায় হিমেল। সে আগেই ফোনে আয়নকে সব বলেছে। তোর বোন বিগড়ে গেছে রে দোস্ত, কিছু বলার নেই আমার। আমি তোর জায়গা থাকলে এই মুহূর্তে কবর দিয়ে দিতাম। এখন তোর যা খুশি কর। ফোনে এইসব শোনার পরে আয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। সে ভাবতেও পারেনি যে রামিসা এমন করতে পারে। আয়ন যদি হিমেল সঠিক সময় না যেত, তাহলে তার কলিজার বোনটার কী পরিণতি হতো ভেবেই আয়নের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব কিছু শুনে প্রথমে আদ্রিকাও অবাক হয়, পরে সব কিছু মেলাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। এই বয়সটা আবেগের। ভাগ্যিস আজ বাড়িতে এই রাবেয়া বেগম আর আজিম চৌধুরী নেই, না হলে আজ বাড়িতে একটা তুলকালাম কাণ্ড ঘটত। রামিসা বাড়ির চৌকাঠে পা রাখার সাথে সাথে ক্ষিপ্ত আয়নের চর খায়। আয়নের চোখ অসম্ভব ভয়ঙ্কর লাল হয়ে গেছে। রামিসা ভয়ে কেঁদে ফেলল। আদ্রিকা তখন দু হাতে আগলে নেয় রামিসাকে। আদ্রিকা আয়নকে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, আপনি ওকে মারলেন? কি করছেন আপনি? আয়ন রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, তুমি ওর সামনে থেকে সরে যাও আদ্রিকা, আমি আজ মেরে ফেলবো ওকে। ও কিভাবে এই জঘন্য কাজটা করতে গেল? ওর কোনো ধারণা আছে কি হতে পারত? বাড়ির মান সম্মানের কথা না হয় নাই ভাবলাম, কিন্তু ও নিজের নিরাপত্তা, নিজের ইজ্জতের কথা ভেবেছে। আদ্রিকা দ্বিগুণ ক্ষেপে বলে উঠল, তাই বলে এভাবে মারবেন নাকি? এমনিতেই ভয় পেয়েছে মেয়েটা। ও কি ইচ্ছে করে করেছে নাকি? মানুষ মাত্রই ভুল, আবেগে করে ফেলেছে মেয়েটা। খবরদার ওর গায়ে হাত তুলবেন না। শান্ত হন আপনি। রামিসা ঢাল হয়ে দাঁড়ানো আদ্রিকার পেছনে। বড় ভাইয়ের ভয়ে গুটিয়ে রয়েছে, আর আদ্রিকার ওন্না খুঁজছে। আবার একটু করে উঁকি মেরে আয়নকে দেখছে। এখন একমাত্র তার ভাবেই তাকে বাঁচাতে পারে। আয়ন বলতে চাইল, আদ্রিকা তুমি। আদ্রিকা তাকে থামিয়ে দিয়ে বলল, থামুন তো। সারা বছর আদরে ডুবিয়ে রেখে হঠাৎ এমন শাসন করলে হবে? কথা বলবেন না আপনি। যান ঘরে যান, মাথা ঠান্ডা করুন। আমি রামিসাকে ঘরে নিয়ে যাচ্ছি, পরে ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। একমাত্র বউ, আদ্রিকার কথা ফেলতে পারল না আয়ান। কথার যুক্তি আছে তার। এবার একবার রামিসার দিকে তাকিয়ে গটগট করে ঘরে চলে গেল, ধরাম করে দরজা লাগিয়ে দিল। রামিসা কেঁপে উঠল। সে খুব ভালো করেই জানে তার ভাই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কণ্ঠে কষ্টে রামিসার চোখ দিয়ে আবারও পানি নিয়ে এলো। ঠোঁট কামড়ে আটকে রাখলো কান্নাটা। সে জানে আজ তার কপালে শনি আছে। অন্ধকার রুমে এলোমেলো বিছানায় আর এক হাত দিয়ে শুয়ে আছে হিমেল, আর এক হাত বিছানায় এক পাশে ঝুলিয়ে রেখেছে। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এখনও সে ব্যান্ডেজ করেনি হাতটা। তার রাগটা এখনও কমেনি। চোখ বন্ধ করলেই রাজীবের ভয়ে রামিসা কেঁপে ওঠার দৃশ্য দেখতে পাচ্ছে। তার তো ইচ্ছে করছে রাজীবকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে।
আবার মাঝে মাঝে ইচ্ছে করছে রামিসাকে কাছে উল্টো করে ঝুলিয়ে পেটাতে। মেয়েটা এত গাধা কেন? রামিসার এইরকম বোকামি গাফিলতির জন্য হিমেলের মাথায় রক্ত উঠে যাচ্ছে। হঠাৎ করে সে তার বন্ধ চোখ দুটো খুলল। বেড সাইডের টেবিল থেকে নিজের ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করে বলল, রাজীবের সাথে যে সাঙ্গপাঙ্গগুলো ছিল সেগুলো খুব তাড়াতাড়ি খুঁজে বের কর, একটাও যেন বাদ না পড়ে। আর রাজীবের বডিটা হালে ফেলে রেখে আয়। এত সহজে মরতে দেবো না ওকে, হিসাব বাকি আছে অনেক। এরপর এবার কন্ট্যাক্ট লিস্ট থেকে আরেকজনের নম্বরে মেসেজ করলো। তোমাকে অনেক ধন্যবাদ রামেশের বিষয়টা আমাকে জানানোর জন্য। আজ তুমি আমাকে ঠিক সময়ে না জানালে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এরপর থেকে রামিসার ওপর আরো ভালো করে নজর রাখো, কিছু জানতে পারলে আমাকে জানাবে। এরপরে ফোনটা ছুলে ফিরে আবারও ধপ করে শুয়ে পড়লো বিছানায়। তার খুব ইচ্ছা করছে এখন একটু আয়নের বাড়িতে খোঁজ দিতে। আয়ন কি মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে নাকি উল্টো করে ঝুলিয়ে রেখেছে, তার খুব দেখার ইচ্ছা করছে। একবার ভাবলো আয়নকে কল করবে, কিন্তু পরে ভাবলো না থাক, মেয়েটা একটু শাসনের প্রয়োজন আছে, 4-5টা চর খাওয়ার প্রয়োজন তার। হিমেল খুব ভালো করেই জানে আয়ন আজকে অনেক রেগে যাবে, না হলে সেও রামিসাকে 2-1টা থাপ্পড় মেরে দিত। হিমেলের চোখে একদম ঘুম নেই, কিছু ভালো লাগছে না তার। দপদপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। এরপর শূন্য ও আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর শূন্য অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে খুব একটা সিগারেট খায় না, আগে খেত, কিন্তু আয়নের ভয়ে এখন খাওয়া ছেড়ে দিয়েছে। খুব কঠিন কোনো মুহূর্ত এখন শুধু লুকিয়ে সিগারেট খাই। খুব কঠিন কোনো মুহূর্তেই এখন শুধু লুকিয়ে সিগারেট খাই। আয়ন জানতে পারলে তাকে নর্দমা ফেলে দেবে। এইসব সিগারেট আয়নের একদম সহ্য করতে পারে না। এই সিগারেটের জন্য হিমেল কতবার থাপ্পড় খেয়েছে তার কাছে ভেবে মৃদু হাসল হিমেল। কিছুক্ষণ পর অপুষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, রামিসা, শরবতটা খেয়ে নাও বোন আমার। রামিসা সেই তখন থেকে বিছানায় 2 হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আদিকা তার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু রামিসা মুখ তুলেই তাকাচ্ছে না। বাধ্য হয়ে আদিকা শরবতের গ্লাসটা বেডসাইডের টেবিলে রেখে এক হাতে রামিসার ঘাড়ে আলতো করে ধরে বলল, রামিসা, এভাবে ভেঙে পড়লে হবে? কিছু হয়নি, আমি আছি তো, তোমার ভাই আছে, আমি আছি, হিমেল আছে, কিছু হবে না, ভেঙে পড়ো না, একটু শান্ত হও। রামিসা টলমল চোখে মুখ তুলে তাকাইয়ে বলল। ভাবি, আমি আদিকা এক হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি ভুল করেছো তুমি, আমি কিছু বলবো না তোমাকে, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রামিসা ভয়াত্মক চোখে বলল। ভাইয়া আমাকে কখনো ক্ষমা করবে না। আদিকা বলল, অবশ্যই করবে, উনি তো রাগই করেনি। তুমি তোমার ভাইকে চেনো না, উনি শুধু একটু ভয় পেয়েছে। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসে। শোনো, মা বাবা কাউকে কিছু বলার দরকার নেই, বিষয়টা আমরাই দেখব। কিছুক্ষণ চুপ থেকে আদিকা বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হিমেল কিভাবে জানলো যে তুমি কোথায় আছো? রামিসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আদিকা কিছু একটা ভেবে বলল, আচ্ছা বাদ দাও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ও যদি আজকে না যেত তাহলে কি হতো বলো তো? ভাবতেও আমার গা শিউরে উঠছে। যাই হোক, তুমি এইখানেই শরবতটা খেয়ে জামা কাপড় পাল্টে নাও, তারপর ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। আমি দেখি তোমার ভাইয়ের কাছে যাই, ওনাকে একটু শান্ত করি। আজ রাতে ওনার ঘুম হবে বলে মনে হয় না। রামিসা মাথা তোলায়। আদিকা রামিসার মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রামিসা আবারও হিমেলের চিন্তায় মগ্ন হয়ে যায়। লোকটা আজ ঠিক সময় না আসলে। রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। হিমেলকে একটা ধন্যবাদ জানানো দরকার। আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো? যা হওয়ার হয়ে গেছে, অন্তত রামিসার তো কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস হিমেল ঠিক সময় মতো পৌঁছেছে। এই যে শুনছেন। আয়ান চোখ তুলে তাকালো। সে তখন থেকে আদিকা আয়ানকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু আয়ান এখনও খুব রেগে আছে। তখন থেকে বিছানায় কাঠ হয়ে বসে রয়েছে। আদিকা বকবক করেই যাচ্ছে, কিন্তু এই প্রথমবার আয়ান তাকে পাত্তা দিল না। আদিকা এই প্রথম তার নির্লজ্জ স্বামীকে এত রেগে যেতে দেখলো। আদিকা আবারও বলে উঠল, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হুম, পাচ্ছি।
কিছু বলছেন না কেন? আয়ান আদ্রিকার সামনে হাঁটু মুড়ে বসলো। আদ্রিকার চোখে চোখ রেখে বলল,